আসসালামু আলাইকুম। একবার স্টেডিয়াম পর্যন্ত যে ফিরে আসতে হলো সেটা হচ্ছে মানিব্যাগ ভুলে গেছি। সো হয়তো গেলাম। এখন যেটা হচ্ছে বাড়ি থেকে ঢাকা ফেরা, যতটুকু মেপেছিলাম সেটা হচ্ছে 182 কিলোমিটার মতো চালাতে হবে, প্লাস মাইনাস। প্লাসই হবে, মাইনাস হবে না। এ পর্যন্ত এসে ভালো করে মনে পড়ছে, নাহলে আরও একটা ঝামেলায় পড়তাম, অনেক দূর যে ফিরে আসতে হতো। সো হোপফুলি আল্লাহর রহমতে জার্নি স্টার্টেড around 2 PM। এটা হচ্ছে যা পড়েছি তাতে খুবই গরম লাগছে, কিন্তু আসার দিন আসলে এটা পরে বেরোরও ঘরে গরম লাগার পরও ঠান্ডায় লেগেছিল। যদি বেশি গরম লাগে রাস্তায় খুলে রাখতে হবে, নো ওয়ারিস। যশোরের এই এরিয়াটা আসলে যশোরে যারা থাকে মোটামুটি আপনার আসতেই হয়, বিকজ নাই এমন কিছু নাই। কলেজ, পার্ক, জিমনেশিয়াম, খেলার জায়গা, শিল্পকলা একাডেমি, পৌরসভা, সো মোটামুটি মানে আমাদের এই এরিয়াটা আসলে একটু ঠিক আছে। তাহলে পরে কথা বলছি। ট্যাঙ্কিটা ফুল করে নিলাম। মনিরুদ্দিন আহমেদ ফিলিং স্টেশন একটা আছে আমাদের এখানে। সো এটা আসলে মনিহার আমার এক্সিট পয়েন্টের সামনেও পড়ে, এবং যতটুকু শুনলাম, আমি সবসময় এখান থেকেই নিই। সো ট্যাঙ্কিটা ফুল করে না নিলে আসলে আমার মনে ভরসা পাই না। নিজের কাছে একটু কনফিডেন্ট লাগে যে ফুল ট্যাঙ্কি আছে, যতটুকু ইচ্ছা রাইড করা যাবে, যেদিকে খুশি দেওয়া যাবে ইনশাল্লাহ। তো এখন মনিহারের সামনে আর হচ্ছি, আল্লাহ ভরসা। বাংলাদেশ বিমান বাহিনীর বড় একটা এদিক থেকে অবশ্য যাই প্রচুর গাড়ি, তো এটা আমার সাথেই যাবে হয়তো। মোডটা একটু বিজি মোড, একটু ট্রাফিক। যশোর পার हुआ নড়াইল, রহগড়া, ভাঙা। সো একটা ব্রেক নিতেই হবে, আমাকে একটু কোক খেতেই হবে। আমি আসলে একটু কোক পছন্দ করি। খাওয়া দাওয়ার পরে সো শীতকালে আসলে প্রকৃতি একটু রুক্ষ থাকে, ধুলাবালি থাকে আমাদের কারণে, আর একটু রুক্ষ থাকে। তারপরেও রোডটা খারাপ না, ভালোই। আগে আর একটু গাছগাছালি ছিল, এখন একটু কমে গেছে। এই রোডটা আরো বড় হলে আরো গাছগাছালি কমে যাবে, এই আর কি। লেসন যেটা হচ্ছে সেটা, বাজার দেখলেই ভাই স্লো করেন, তাড়াহুড়োর কোনো দরকার নেই। কেবলই জাস্ট ক্যামেরাটা অফ ছিল সামহাউ, মানে একটা কার আর একটা কারকে, প্রাইভেট কার ওভারটেক করে পুরো আমার উপর দিয়ে যাবে, এরকম একটা অবস্থা। সো ক্যামেরাটা থাকলে হয়তো আর কি জিনিসটা। যাই হোক, রাস্তা আসলে আপনি যতই সেফ চালান, কথা এটা সবসময় সত্য যে অন্যদের গাধা মি, বোকামি, স্টুপিডির জন্যে আর একজনের ক্ষতি হবেই। এরকম অনেক লোকই আছে, আল্লাহ ভরসা, আল্লাহ রক্ষা করবে। আজকে সারাদিন পরে এখানে একটুখানি মনে হচ্ছে রোদ কোথাও আছে, হুইচ ইজ গুড, বিকজ আমি ভয় পাচ্ছিলাম বৃষ্টি না শুরু হয়।
এখানে একদিন দাঁড়াইছিলাম বৃষ্টির ভিতর, ঠিক এখানে। সো লাস্ট বার মনে হয় যাওয়ার সময় বা তার আগের বার এরকমই হবে। তবে একটু আগে যা হলো, এই যে ক্যামেরাটা অফ থাকলেই অনেক কিছু পাই, এবং ক্যামেরা তো সবসময় অন রাখা যায় না। ওকে, আল্লাহ ভরসা, সামনে দেখা যাক কি আছে। জাস্ট এটা পার হওয়ার পরে এটা ব্রেক নেওয়ার টাইম হয়েছে, ঘন্টা খানেক হয় নাই, তারপরও ওনাতে চলে আসছি। এই ঘন্টা খানেক হয়েছে আলহামদুলিল্লাহ। এখানে এইগুলো হচ্ছে সমস্যা। ব্রেকটা নেব অ্যাকচুয়ালি সাম্পান মনে হয় আর একটু সামনে হবে। সেই রোডটা আসলে খুবই সুন্দর, চারপাশে আসলে এখনো গাছপালা কিছু আছে। আর রোডের কার্পেটিংগুলো একটু প্রবলেম হইলেও মোটামুটি ভালোই আছে। জিএসএক্স নিয়ে একজন আসছে, তো একটু ফুটেজ আসছে, সে আমাকে রেস্ট দিতে বলে। আসলে রেস্ট দেওয়ার মতো মানসিকতা আমার আসলে হয়তো এক সময় ছিল, এখন তো নাই, অনেক দিন যাবতই নাই। আমি আমার মতো চালাই, আমি আমার মতো আনন্দ নিই। সো উনি আসলে আছে আমার পাশে। তো দেখা যাক। আমার মধ্যে যাই ছেলেটা আবার স্লো করতেছে। আমি আসলে কোম্পানি কম পছন্দ করি, একা একা চালাইতেই ভালো লাগে। গাড়ি না দেখে সামনে এক হবে সাম্পানে। ব্রেক ছাড়া চালানো ঠিক না। জার্নি এগেইন স্টার্টেড। দেখেন এখন ঠান্ডা মাথায় ধীরে সুস্থে ঢাকায় পৌঁছানোটাই হচ্ছে ব্যাপার। ওকে, এটা যেহেতু ওয়ান ওয়ে রোড, যতটুকু সম্ভব সাবধানে যাওয়াই ভালো।
প্রতিটা রোডেই সাবধানে যাইতে হবে, তো এটাতে আর একটু এক্সট্রা সাবধান থাকতে হবে। আপনার ষষ্ঠ ইন্দ্রিয় এবং সিক্সের নার্ভ সব কিছুই আসলে ওপেন রাখতে হবে, এবং এরকম মোড থাকলে আসলে একটু স্লো যাওয়াই ভালো, কন্ট্রোলে রাখা উচিত, যেহেতু ব্রেক করে থামানো যায়। না কখন কোথা থেকে কে এসে লাফ দিয়ে পড়তে পারে সামনের উপর। যত কুয়াশা ছিল সকালে, আলহামদুলিল্লাহ এখন অত কুয়াশা নাই। রোদও অত বলতে পারবেন না, বাট ভিজিবিলিটি খুব ভালো আলহামদুলিল্লাহ। বৃষ্টির যে সম্ভাবনা হচ্ছিল সেটাও নাই, সব ভালোই আছে। মাছি গাতি আসলে ওভারটেক করার জন্য প্রথমে রেয়ার ভিউটা একটু দেখে নেওয়া উচিত, দেন সামনে যদি বোঝা যায় যে না অপোজিট থেকে আরও একজন কেউ আসবে, তো এই প্রবলেম হচ্ছে এটা বালি ছুটছে, এটা খুবই বিরক্তিকর। হেলমেটের ভিতর না ঢুকলে বেশিক্ষণ থাকা যাবে না। পাহাড় থাকবে, তো আসলে সামনে দেখে পিছনে দেখে সিগন্যাল দিয়ে বেরোনো সবচেয়ে ভালো। বেশি তাড়াহুড়োর আসলে কোনো দরকার নেই, কারণ মানে রাস্তায় আসলে কেউই চায় না কাউকে আটকায় রাখতে, সবাই যেতেই চায়। কোনো না কোনো কারণে আসলে আপনি ওভারটেক করতে পারতেছেন, এই কারণে মেজাজ হারানোর কোনো মানে নেই। তো এই যে উনি ওভারটেক করবে, সিগন্যাল দিকে দিয়েছি, এই হর্নটা বাজায় ইচ্ছা করেই যাতে আপনি একটু ক্যাপেবল করে ওঠেন। সো ডোন্ট বি, স্টে কুল। আসলে নট ওভার কনফিডেন্টটাই বেটার। সাবধানে দেখে শুনে চালাও। রোড ঠিক হয়ে যাবে আশা করি, কার্পেটিংগুলো উঠে গেছে ওখানে একটু, বাট এরকম রোড হলে আসলে আমরা কন্ট্রোল করতে পারি না নিজেদেরকে, এরকম রোড হলেও এই একটা সমস্যা, উল্টাপাল্টা চালাই, যতটুক না তার থেকে বেশি করি। জানি না ওই যে এক্সারসাইজের ছেলেটা আসলে আমার সাথে রেস দিতে চাচ্ছে না একসাথে যেতে ছিল, কারণ আমার একটা ব্রেক দেওয়া দরকার ছিল, বাসাতে বেরোনোর পরে ওইটাই ব্রেক ছিল, আমি একদম ব্রেক ছাড়া যাই না। এবার পর ব্রেক নিয়ে যাওয়াটাই আমার কাছে বেটার মনে হয়। একটানা চালানোটা আসলে চালায় অনেকে, এটা বাহাদুরি বলতে পারবো না, বাট তাদেরটা তাদের বুঝবে, আমারটা আমি বুঝবো। তো আমার ব্রেক দিলে আমি ভালো চালাই, মাথা কুল থাকে, চালানোটা ভালো থাকে, সেই জন্য ব্রেক দেওয়া। একটা কুসংস্কার আছে না, একটা শালিক দেখলে কি হয়, আসলে এটা কুসংস্কারই। আমি তো অনেকেই রহ আসার সময় একটা শালিকই দেখলাম, হয়তো ওর সাথে আছে। আসলে আমরা মানুষ মানে সান্ত্বনা খুঁজতে অনেক কিছুই বের করি, অনেক কিছুর উপরই থাকতে চাই, তো এটাই আসলে বিষয়। আসলে রাস্তার মাঝখানে একটা সাইকেল, রাস্তা মোটামুটি ফাঁকাই আছে, যেতে থাকি, আল্লাহ ভরসা।
the expressway started. সামনে একটু দেখে যেতে হবে, খালি কেস না খাইলে এগুলো। জানি না মামারা কোথায় কোথায় দাঁড়ায় আছে, এর তো একটা আইডিয়া ছিল, এখন আবার কোন ঝোঁকদারের মধ্যে দাঁড়ায় আল্লাহ জানে। সব কি জানি মুছে দিছি, সম্ভবত বঙ্গবন্ধু হাইওয়ে এক্সপ্রেস এরকম কিছু লেখা ছিল, ছিল সাথে আমার কিছু যায় আসে না। অদ্ভুত সুন্দর সিঙ্গারার গন্ধ আসতেছিল, বাজারেই ছিল হয়তো। আমার অবস্থা থাকলে নেমে খেয়ে তারপরে যেতাম, খাওয়ার জায়গা নেই অবশ্য, মানে এই জিনিস গরম গরমই ভালো লাগে, পরে আর ভালো লাগে না। বাট দিস ইজ ইট, সব কিছু আপনি চাইলেই পাবেন, আবার না চাইলেও অনেক কিছু পাবেন। আবার 104 আছি, জানি না তাহারা কোথায় দাঁড়িয়ে আছেন, স্পিড মারতেছেন আজকে, ধরার মতো মনে হচ্ছিল কেন জানি, এখন জানি না, সামনে দেখি কি অবস্থা হয়। পুরিয়া বাজার 2 কিলোমিটার, সেই বাজারগুলোর আগে আগেই থাকে ওস্তাদ। সামনের রাস্তাটা গাছগুলোর অবস্থা অবশ্য খারাপ, এগুলোর ভিতরেই থাকে। দূরত্বে দেখে মনে হচ্ছে আমাদের সাথে দূরত্বে দেখার সাথে সাথে স্পিড গানে উঠে আসবে। এটা পর্যটক কেন্দ্র মনে হয় বানাই ফেলবে এবং জায়গাটা দূষিত বানাই ফেলবে, এটুকু শিওর। জায়গাটা সুন্দর ছিল। সবাই তো আসতে যাচ্ছি কেন, ওইটাই বুঝতে হবে। তারপরে man, esto mone হচ্ছে দিয়েই গেছে।
জানি না বেঁচে গেলাম কিনা না মরে গেলাম। মেসেজ খায় অনলাইনে দেয় কিনা অনলাইনে, কিন্তু সামনে তো লাইসেন্স প্লেট নেই। এখনো এইটারই অপেক্ষা করতেছিলাম। তো এটার সামনে 117, 118 এরকম বা 115 এরকম স্পিড ছিল। তো পদ্মা সেতুতে বাজে হচ্ছে 15। আসলে দিস ইজ অ্যামেজিং অ্যান্ড উই আর গ্রেটফুল যে এই সেতুটা হচ্ছে বলে বাড়িতে অন্তত বাইক নিয়ে যাওয়ার সাহস, তো বলে আমার সাহস বেশি তাই আসি, বাট না সাহসের ছিল না, এটা হওয়ার কারণে আমাদের অপশনটা ক্রিয়েট হয়েছে যে আমরা পদ্মা সেতুতে বাইক নিয়ে যেতে পারতেছি, মানে পদ্মা সেতু হয়ে যেতে পারতেছি। বিকজ ওইটা আসলে ফেরিঘাট দিয়ে ওই পাটুরিয়া পথ হয়তো কম হইতে পারতো, বাট জানি না, আমি কখনো যাই না। তো এটা হচ্ছে অবস্থা। যদি স্পিডে চালায় অন্তত 7-8 মিনিট লাগবে পদ্মা সেতু পার হতে। আর যদি স্পিড আপ করি, অলরেডি ক্যামেরার সামনে দিয়ে আসছি, এটা 115 প্লাস স্পিডে, এখন 90 আছি, 80 হচ্ছে লিমিট। যাই হোক ব্যাপার না। তো আর একটা জিনিস হয় যেটা যে আপনার নদীটা না, মানে একটা এরকম মেগা স্ট্রাকচার বানালে নদীকে পড়ে নদীটা মারা যায় বলতে আসলে আগের সেই নদীর যৌবন থাকে শেষ, ডান। তো ওইটারও তাই, যেমন এসেছে যেমন যায় ওইটার মধ্যেও এরকমই দেখি, আস্তে আস্তে এটারও তাই হবে হয়তো। বাট পানি তো পাস করবেই, এখন যেটা হবে আশপাশ দিয়ে আবার একটু বন্যা। তো এটা আমার অপিনিয়ন, না হইতে পারে। বাট এখন পদ্মা সেতু এনজয় করতে করতে যাই। এখন একটু ঠান্ডা ঢুকতেছে মনে হচ্ছে ভিতরে, আর একটা ব্রেক দিতে হবে সামনে কোথাও। এইখানে কি আছে? গাড়ি দাঁড়ায় আছে কেন? এই যে আমাদের গাড়ি দাঁড় করায় ছবি তোলা, হ্যাঁ খুবই সুন্দর। কেউই বলে আমি
আর তাকে বেঁকে উঠতেছে। দেখা যাক সামনে আর কি আছে। সব পদ্মা সেতু পার হওয়ার পরে এখন একটা ব্রেক নেওয়া উচিত মনে হইতেছে। একটা ব্রেক নিই, চা খেয়ে দেয়। একটা চেকপোস্ট পেয়েছি, তো চেকপোস্টে আসলে কি হলো জানি না। এখন সামনে আরও চেকপোস্ট আছে কিনা বলতে পারবো না। যেভাবে টানতেছি ধরা খাইলে 100% খবর আছে। কাহিনী নেই। আসলে একটু ওই যে শুয়ে চালালে হয়তো যেটা মনে করছিলাম সেটা উঠতো, বাট শুয়ে দিলে চালানো আমার পক্ষে সম্ভব না। আসলে এটা ইউজ টু এটাই। তো এই রোড দিয়ে আসলে ক্রস করে মানুষ, হয়তো তাদের উপায় নেই, বাট এটা আসলে একটু ডেঞ্জারাস, বাট তারপরেও করে। এদের আসলে অভ্যাস হয়ে যাবে, আস্তে আস্তে হয়ে গেছে, এটাই করে। আর যাই হোক, এটা আসলে খুবই ডেঞ্জারাস জিনিস, ক্রস না করাই ভালো। এখন আমি যেটা করতেছি এটাও খুবই ডেঞ্জারাস জিনিস, বাট করে ফেললাম। মাঝে মাঝে একটু করতে হয়। প্রায় ঢাকায় পৌঁছায় যাচ্ছি। 5টা 2টার দিকে রওনা দিয়েছিলাম। 2টা ব্রেক দিয়েও আসলে 3 ঘন্টায় আসা যায় সাবধানে, আজকের রাইড অনুযায়ী। বাট সময় লাগবে। যদি ধরেন আমার যাওয়ার দিন যেরকম কুয়াশা ছিল, সো কখনোই এইভাবে আসা যাবে না, তখন আর একটু স্লো আসতে হবে। পুরো টোটাল রাইডে আমি একবারও সিঙ্গেল টাইম আসলে কোনো রিস্ক নিই নাই। কোথাও
ওইভাবে ওভারটেকিং করার লাগে নাই আল্লাহর রহমতে। তো সবচেয়ে বড় কথা হচ্ছে মানে রিস্ক না নিয়ে। তো ট্রাফিক পাইলে আমার দেরি হতো, এবং রাস্তাগুলো মোটামুটি কয়েক জায়গায় যেগুলো একটু প্রবলেম ছিল এগুলো, যেমন হচ্ছে নড়াইলের পর থেকে লোহাগড়ার পর থেকে কিছু জায়গায় একটু প্রবলেম ছিল। তারপরে টুঙ্গিপাড়া বলতেছি, গোপালগঞ্জ স্বাগতম জানানোর পরে মানে বিদায় জানানোর পরেও একটু প্রবলেম ছিল। তো ওইগুলো এখন সলভ হয়ে যাওয়াতে আরেকটু সুন্দর হয়েছে, আশাটা আর একটু স্মুথ হয়েছে। হোপফুলি বাসায় এই 5:30টার মধ্যে সম্ভব ঢোকা। এখন সামনে কতটুকু জ্যাম পাবো এটাই হচ্ছে বিষয়। দেখা যাক। ভাই এদিকে তাকান। হ্যাঁ, সাব্বাস। এটাই গাড়ি পিছাচ্ছেন উস্তাদ, সামনে মনে হয় জ্যাম দেখে পিছায় যাচ্ছেন নাকি ভুল উঠছে। আমি আলহামদুলিল্লাহ ঠিকই আসতেছি। বইমেলা চলতেছে, আমি এখন বইমেলা চলতেছে, আমি এখন না আছে, ভালোই জ্যাম আছে, তবে মনে হয় না প্রবলেম হওয়ার কথা। যদি পাশ দিয়ে ঢুকে যায়, আল্লাহ ভরসা। বাইক হলে এই একটা সুবিধা, ইউ ক্যান চাপাচুপ দিয়ে সুন্দর ঢুকতে পারতেছে। মানুষের আসলে কষ্ট অনেক। এটা কি ওইটাই মনে হয়? ওইটাই। সে খুবই টানা টেনেছিল, কিন্তু ওই সেই কাহিনী। তার আগেই আমরা বেরোচ্ছি। কোনো সমস্যা নেই, মাথায় পৌঁছায় গেছি এবং সিগন্যালটাও ছেড়ে দিয়েছে, খুব আলহামদুলিল্লাহ। কাহিনী হচ্ছে এখানে আসলে কিছুই না, এখানে হচ্ছে আপনার বাস দাঁড়ায়, যাত্রী উঠাবে, যাত্রী নামাবে, এইটারই একটা এবং দেখুন এখানে একটা স্ট্যান্ড মতো হয়ে গেছে, যেটা আসলে মানুষ এখান থেকে যত দ্রুত সম্ভব ক্রস করে চলে যাওয়ার কথা। আচ্ছা, যাই হোক, বলে লাভ নেই। যার যে সুবিধা সেই অনুযায়ী সেই করবে। তাদের এখানে নামাচ্ছেন, উঠাচ্ছেন, এটা হচ্ছে নামানো ওঠানোর জায়গা। দোয়া কর। অলরেডি ঠিক গেলাম ঢাকা ভার্সিটির ভিতর দিয়ে, যাব কি যাব না এটাই হচ্ছে বিষয়। যাই, গিয়ে দিয়ে পার হই, হাজারীবাগ দিয়ে ঢুকি, দেখা যাক।
যখন এসেই পড়ছি হ্যাঁ বাসায় যাব, ওইটাই হচ্ছে বিষয়। মনে হচ্ছে না বেশি জ্যাম পাবো, বলা ঠিক না, বললেই ধরা খাইতে হয়, বললেই ধরা খাইতে হয়, বললেই ধরা খাইতে হয়। এত বাস কেন এদের, এত বাস কেন বাবু? জবাব কোনা দিয়ে ঢুকতে হবে, তো ঘুমাই গেছে, তবে ঘুমাইলে চলবে? সে কত করে বাড়িতে স্পেশাল ব্রাঞ্চ, এটা কিসের স্পেশাল ব্রাঞ্চ? যাই না, নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলছে, সাথে নিরাপদ দূরত্ব বজায় রাখি। তো দেখি কত দূর পার হয়ে যায়, কত দূর। বেশি প্যারা খাইতে হয় নাই, কারণ ভিতর দিয়ে বের হয়ে আসছি, পাশ দিয়ে বের হয়ে আসছি। এখন যেটা আজিমপুর হয়ে হাজারিবাগ হয়ে বাসায় ঢোকার চেষ্টা করব, আলহামদুলিল্লাহ প্রবলেম ছাড়া আসতেছি। সো ফর দ্য বেস্ট, থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ। এখন একটা ছোটোখাটো ট্রাফিক পার করতে হবে, যেটা 80% থেকে 90% রিক্সা। ঠিক আছে, তাহলে ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। এটা সম্ভবত ইলেকট্রিক এসএস ই বাইক, পাশ দিয়ে যদি যাওয়ার সুযোগ দেয় ভালোই, খারাপ না।